আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমাকে অনেকেই চিনেন, আমার ক্লাসগুলো অনেকেই করেন। আমি যতটুকু মনে করি যে আমার ক্লাসগুলো করে আসলে আপনাদের অনেকেরই উপকার হচ্ছে। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আসলাম, আমাদের যে ওয়ান শর্ট এমসিকিউ যে ক্লাসগুলা, ওই ধারাবাহিকতায় আজকে রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। খুবই খুবই মজার একটি অধ্যায়, খুবই সহজ, কিন্তু একটু ইনফরমেশন বেশি, এতটুকুই সমস্যা। আপনারা জানেন যে এই অধ্যায়টার মধ্যে একটু ইনফরমেশন বেশি। কিভাবে ইনফরমেশন বেশি? যেমন আমাদের 118টা মৌল আছে। আপনি যদি 118টা মৌল সম্পর্কে যদি নাম জানতে চান, মিনিমাম প্রথম 30টা মানে জিঙ্ক পর্যন্ত, প্রথম 30টা প্রথম 30টা মৌল যে আমাদের আছে, একদম হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, এই 30টা মৌলের মধ্যে কোনটার প্রতীক কি, কোনটার পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক ভর কত, কোনটার কয়টি করে আইসোটোপ আছে, কোনটা কোন পর্যায়ে অন্তর্ভুক্ত, কোনটা কোন গ্রুপে অন্তর্ভুক্ত, এই সকল বিষয়গুলা আমাদের জানতে হয়। তো এরপর হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্মগুলা আছে। পর্যায়ভিত্তিক ধর্মগুলোর মধ্যে হচ্ছে আমাদের কি কি আছে আমাদের, যেমন হইতেছে আমাদের আকারের ক্রম, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি। এই যে আকার, ইলেকট্রন আসক্তি, এগুলো আমাদের একই পর্যায়ের উপর থেকে নিচে গেলে কি হয়, ডান থেকে বামে গেলে কি হয়, একই গ্রুপের ডান থেকে বামে গেলে কি হয়, উপর নিচে গেলে কি হয়, প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের এই বিষয়গুলা জানা থাকতে হয়। আবার কে কোন সূত্র প্রদান করছে, আর পরমাণুর মানে যে এই টেবিলটা যে সাজাইছে, এটা কার উপর ভিত্তি করে সাজাইছে? ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে যে আমাদের এগুলা সাজানো হয়েছে। আধুনিক 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 রসায়নের যে বিষয়গুলা, এগুলো আমাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। আপনাদের এরকম বিভিন্ন প্রশ্ন এসেই পড়ে। তো আমাদের যে জিনিসটা দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে আকারের ক্রম। কিসের ক্রম? আকার। আকার জিনিসটা কি মনে রাখবেন, কয়েকটা মৌল আপনাকে যেহেতু দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর মধ্যে কোনটির বা কোন অপশনটার মধ্যে, প্রত্যেকটা অপশনে 3টা করে থাকতে পারে। তো এরকম আপনাকে দিয়ে দিবে, দিয়ে বলতে পারে যে এদের মধ্যে আকারের সঠিক ক্রম কোনটি। যদি প্রত্যেকটা অপশনে 4টা করে দিয়ে দেয়, তাহলে একটা মানে একটা সিকোয়েন্স আকারে দিবে, একটু সাজিয়ে দিবে তারা, দিয়ে মানে যে কোনো একটা সঠিক হবে। অথবা আপনাকে 4টা অপশনে 4টা মৌল দিবে, বলবে এই 4টার মধ্যে কোনটার তড়িৎ-ঋণাত্মকতা বা কোনটার আকার বা কোনটার কি বড় বা ছোট, এরকম। তো আমি প্রথমে শুরু করছি হচ্ছে আকার দিয়ে। আকার জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আকার জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। আকার হচ্ছে, যদি একই পর্যায়ে যদি অন্তর্ভুক্ত হয়, মানে একই পর্যায়ের অন্তর্ভুক্ত সবগুলো মৌল দেওয়া আছে, মানে যে কয়টা মৌল দেওয়া আছে একই পর্যায়। এখন একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে, বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যাবে, আকার ততটুকু, আকার কি হবে জানেন? আকার ততটুকু হ্রাস পাবে। আকার তত হ্রাস পাবে, মানে একই পর্যায়ে যদি হয়, একই পর্যায়ে যখন বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যাবে, যত বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যাবে, তত কি হবে আমাদের আকারটা ছোট হতে থাকবে।
আবার যদি ওটা উল্টা হয়, মানে ডান দিক থেকে যত বাম দিকে আসবে তত হচ্ছে আকারটা বৃদ্ধি পাবে। আর হচ্ছে উপর নিচের হিসাবটা হচ্ছে গ্রুপের মাধ্যমে, মানে একই গ্রুপের যদি অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পাবে, নিচ থেকে উপরের দিকে গেলে আকার কমে যাবে। যেমন এখানে এটা হচ্ছে আমাদের সঠিক, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। দেখেন এই যে মৌলগুলা এগুলা প্রত্যেকটাই হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা আমাদের সঠিক হইল। এখানে আরো 3টা অপশন আছে, আসলে আপনারাই বলেন যে লেখাগুলা অতটা স্পষ্ট বোঝা যায় না। আবার আমি যদি এগুলা সম্পূর্ণ প্রশ্ন লিখতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, আমি শুধু অ্যান্সারটা তুললাম যে এটা আমাদের সঠিক। কেন? কারণ এটা ছিল আমাদের সবচেয়ে উপরে। এগুলা প্রত্যেকটা গ্রুপ 17 মৌল। গ্রুপ 17 যে মৌলগুলো আছে যেগুলোকে হ্যালোজেন বলা হয়, গ্রুপ 17 মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়, মানে লবণ উৎপাদনকারী। এই মৌলগুলো দিয়ে আমাদের লবণ তৈরি করা হয়, যেমন ক্লোরিন দিয়ে আমাদের লবণ আছে, এরকম ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো প্রত্যেকটা দিয়ে আমাদের লবণ তৈরি করা যায়। এই কারণে এগুলোকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন কথাটার মানে হইতাছে লবণ উৎপাদনকারী। তো এই ফ্লোরিনের আকার, মানে ফ্লোরিন হচ্ছে সবার উপরে, উপর দিকে যত নিচের দিকে যাওয়া যাবে তত কি হবে, আকার বৃদ্ধি পাবে। এখন ক্লোরিনের মধ্যে আসছে, ফ্লোরিন হচ্ছে ক্লোরিনের নিচেই, মানে ফ্লোরিনের নিচেই ক্লোরিন, আর ক্লোরিনের নিচেই ব্রোমিন, ব্রোমিনের নিচেই আয়োডিন। অস্ত্রতে শুধু নিচের দিকে গেছে, এ কারণে আমাদের কি হয়েছে, আকারটা বৃদ্ধি পাইছে। তাহলে আকার জিনিসটা আমরা বুঝলাম যে একই গ্রুপ যদি হয়, গ্রুপ যদি একই হয় তাহলে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে আকার তত বৃদ্ধি পাবে, আর নিচ থেকে যত উপর দিকে যাওয়া যাবে আকার তত হ্রাস পাবে। আর হচ্ছে পর্যায় যদি হয় তাহলে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে আকার তত হ্রাস পাবে, আর বাম দিকে যত ডান দিকে যাওয়া যাবে আকার তত বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, 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 এটা আপনারা একটু বুঝেন ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, এটা কোথায় গেলে বাড়ে আর কোথায় গেলে কমে। আমাদের এই কয়েকটা বিষয় আছে, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এরপর হচ্ছে আকার। এই 4টা জিনিস আমাদের জানতে হবে। এই 4টা কোথায় গেলে কি বাড়ে, কোথায় গেলে কি কমে, এগুলো আপনাদেরকে আমি একটু দেখাইছি। একটা আমি আপনাদেরকে বলছি আকার সম্পর্কে, এখন ইলেকট্রন আসক্তি সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি। তাহলে ইলেকট্রন আসক্তি হচ্ছে, ইলেকট্রন আসক্তি আপনারা মনে রাখবেন যদি একই পর্যায় যদি হয়, একই পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যাবে, বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যাবে ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পাবে, তত কি হবে, বৃদ্ধি পাবে। বাম দিকে আছে যেমন সোডিয়াম, সোডিয়ামের তুলনায় এরপরে কি ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এই কয়েকটা আমাদের আছে। তো এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা যত আমি সামনের দিকে এগোতেছি তত আমাদের ইলেকট্রন আসক্তির মানটা বৃদ্ধি পাইতেছে। আর আমি যে কয়টা মৌলের কথা বললাম প্রত্যেকটাই হচ্ছে 3 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত, 3 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। তাহলে বলেন তো এই ফসফরাস, ক্লোরিন, সিলিকন আর সালফারের মধ্যে কোনটার ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি হবে? সব থেকে ডান পাশে আসে আমাদের হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কি হবে আমার, সব থেকে বেশি হবে। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রন আসক্তি, আবার সামনে যখন আমাদের আরো বেশ কিছু আসবে, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি যখন আসবে তখন ওগুলো আপনাদেরকে একটু বলে দিব। এবার আসেন অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল বের করার জন্য সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যাবে কিন্তু আংশিকভাবে পূর্ণ থাকবে,
সম্পূর্ণ পূর্ণ হবে না। একটা ইলেকট্রনে আমি ইলেকট্রন বিন্যাস করব, তাহলে সর্বপ্রথম ডি ব্লক মৌল হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম, যাই হোক, স্ক্যান্ডিয়াম থেকে আমাদের ইলেকট্রন বিন্যাসটা শুরু হয়, মানে ওইখান থেকে আমাদের ডি অরবিটালটা শুরু হয়। এর আগে আমাদের যে ইলেকট্রন বিন্যাসগুলো হয় 20 পর্যন্ত, মানে ক্যালসিয়াম পর্যন্ত, এ পর্যন্ত আমাদের কোনো ডি অরবিটাল নাই, শুধু এস এবং পি থাকবে। সেক্ষেত্রে ডি অরবিটাল যেখানে হবে, ডি অরবিটালের দেখবেন ডি হচ্ছে আমাদের 1 থেকে 9 এর মধ্যে হবে, মানে ডির ইলেকট্রন 10টা হবে না, ডির ইলেকট্রন আমাদের 10টা হবে না, 1 থেকে 9 পর্যন্ত। তবে একটু মতভেদ আছে, আমাদের যদি 5টা যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটা অর্ধপূর্ণ হইতাছে, মানে এটা হচ্ছে পরিপূর্ণ, এটার অর্ধেক মানে অর্ধপূর্ণ হইতাছে। সেক্ষেত্রে ওটা অবস্থান্তর নাও হতে পারে, সেটা ওইখানে অবস্থান্তর নাও হতে পারে। কিন্তু সংজ্ঞা হচ্ছে ডির পাওয়ার যদি আমাদের 1 থেকে 9 পর্যন্ত যদি হয়, ডির পাওয়ার যদি আমাদের 1 থেকে 9 এর মধ্যে কোনো একটা হয় সর্বশেষ ইলেকট্রনটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে এটা একটা অবস্থান্তর মৌল। সেটা হবে আমার একটা কি অবস্থান্তর মৌল। এবং আমাদের যে ব্যতিক্রমগুলো আছে, ওই ব্যতিক্রমগুলো কিন্তু আমাদের জানতে হবে। ব্যতিক্রমগুলোর মধ্যে আছে হচ্ছে আমাদের কপার, এরপর হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম এবং কপারের একটু ব্যতিক্রম। বিশেষ করে এই দুইটা ব্যতিক্রম আপনারা মনে রাখবেন। আরও আছে, তবে আমাদের এসএসসি লেভেলে আমাদের খুব বেশি জানার প্রয়োজন হয় না। আমাদের এসএসসি লেভেলে এই দুইটা সম্পর্কে আপনারা জানেন যে ক্রোমিয়াম এবং কপার, মানে 24 এবং 29, ক্রোমিয়াম সিআর আর কপার হচ্ছে সিইউ। এই দুইটা যে মৌল যা আছে, এই দুইটার যে ইলেকট্রন বিন্যাস, এই দুইটা হচ্ছে একটু ব্যতিক্রম, অন্যান্য মৌলগুলোর তুলনায় একটু ব্যতিক্রম। তো যাই হোক, ওইগুলো আমাদের আসলে অবস্থান্তর মৌল হবে না, ওইগুলো আমাদের কি না অবস্থান্তর মৌল হবে না। যাই হোক, এখানে দিছে আপনার সিলিকন, ক্যালসিয়াম, নিকেল, রুবিডিয়াম। আরবি মানে হলো রুবিডিয়াম। আর এস আই মানে সিলিকন, সি এ মানে ক্যালসিয়াম, এন আই মানে নিকেল। এই চারটার মধ্যে কোনটা অবস্থান্তর মৌল, এই চারটার মধ্যে কোনটা অবস্থান্তর মৌল সেটা আপনাকে চাইছে যে বের করো। সিলিকনের 14টা ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা হইতেছে 14। পারমাণবিক সংখ্যা যদি 14 হয়, তাহলে পারমাণবিক সংখ্যা যেহেতু 14, এটার ইলেকট্রন বিন্যাসে কি আসলে কোনো ডি বলতে কোনো কিছু আসে? আমি কি বলছি, ডি আসে হচ্ছে 21 থেকে শুরু হয়। ডি কোথায় থেকে শুরু হয়? 21 থেকে। তার মানে আমাদের যে এটা হচ্ছে 20-এর আগ পর্যন্ত, এটা হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বারে তো আমাদের ডি আসে না, তাহলে এটা আমি বুঝতে পারি এটা আমাদের অবস্থান্তর হবে না। এরপর যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হইতেছে আমাদের 20, ক্যালসিয়াম আমাদের 20। তাহলে এই 20-এর ক্ষেত্রে আপনারা একটু করেন যে এটা তো আমাদের 21 থেকে শুরু হয়, মানে এটার মধ্যে তো আমাদের কোনো ডি আসে না, তার মধ্যে এটা আমাদের হবে না। এরপর হচ্ছে আমাদের নিকেল, নিকেল হইতেছে আমাদের কত? 27। হ্যাঁ, এটা তো 20-এর উপরে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস করা যায়। নিকেল হইতেছে আমাদের 27। 27 যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d। এবার একটু হিসাব করেন, 2 2 4 আর 6 10 আর 2 12 আর 6 18, 18 আর 2 হচ্ছে 20, আর এখানে হচ্ছে আমার 7টা। দেখেন 1 থেকে 9 এর মধ্যে কিন্তু আছে। আর আমাদের যে মতভেদটা ছিল, সেই মতভেদটাও কিন্তু এখানে নাই, কারণ 5টা দেয় নাই, এখানে হচ্ছে 7টা। তার মানে সর্বশেষ যে ইলেকট্রনটা, সর্বশেষ ইলেকট্রনটা আমাদের ডিতে গেছে, সর্বশেষ ইলেকট্রনটা আমাদের ডিতে গেছে এবং ডিতে গিয়ে আংশিকভাবে পূর্ণ আছে, আংশিকভাবে পূর্ণ আছে, মানে ডির
উপরে আমাদের 1 থেকে 9, মানে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টার কোনো একটা যদি হয় তাহলে সেটা আমরা হচ্ছে বলি অবস্থান্তর। তাহলে এখানে 7টা, তার মানে ওইটার মধ্যে একটা পড়ে, তাহলে এটা হবে আমাদের অবস্থান্তর মৌল। তাহলে আমরা এখানে অবস্থান্তর মৌল কোনটা পাইলাম? নিকেল 27। অপরদিকে রুবিডিয়াম, রুবিডিয়াম আমাদের অবস্থান্তর মৌল হবে না, কারণ রুবিডিয়াম হয়ে যাচ্ছে আমাদের এস ব্লক মৌল। এটা প্রথম গ্রুপের অন্তর্ভুক্ত। হাইলিনাকে রুবি, হাইলিনাকে রুবি, তার মানে আমাদের যে পটাশিয়াম, সোডিয়ামের নিচে পটাশিয়াম, পটাশিয়ামের নিচে রুবিডিয়াম। তাহলে এটা শেষ ইলেকট্রনটা আমার এস অরবিটালে গেছে। এস অরবিটালে গেলে শেষ ইলেকট্রন তো আমার ডিতে যাইতে হবে, ডিতে যাইতে হবে না, কিন্তু এটা গেছে আমার হচ্ছে এসে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি হবে না? অবস্থান্তর হবে না। তাহলে এখানে আমার অবস্থান্তর হয়ে যাচ্ছে নিকেল। তাহলে আপনাদের এই অবস্থান্তর কোনটা অবস্থান্তর আর কোনটা অবস্থান্তর নয় সে বিষয়গুলো কিন্তু আপনাদের জানা হয়ে গেল। আর অবস্থান্তর মৌলগুলো আমাদের কি করে? রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ কারা গঠন করে? এই অবস্থান্তর মৌলগুলা। তাহলে আপনাদের বললাম এরপর হচ্ছে আমাদের একটা শক দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। আচ্ছা, এখন এরকম আপনাকে একটা শক দিছে, তো এরকম বিভিন্ন শক আপনাকে দিবে। শক দিয়ে আপনাকে বলবে যে এই যে এই শকটা, আমি কিন্তু আপনাদের শুধু বেসিক আলোচনা করতেছি, প্রশ্ন আপনারা সলভ করবেন। আমি 15টা 20টা আমার অলরেডি যেমন তিনটা এমসিকিউ প্র্যাকটিস করানো গিয়ে আমি অনেকটুকু কিন্তু বেসিক আলোচনা করছি। মানে আমার আকার সম্পর্কে যতটুকু জানা প্রয়োজন ততটুকু বলছি। এরপর হচ্ছে তখন আমি দ্বিতীয়টার মধ্যে আসলাম, ইলেকট্রন আসক্তি সম্পর্কে যতটুকু আলোচনা করার দরকার আমি করছি। এরপর হচ্ছে আপনার এখন এখানে আসছি, এখানে আমাদের একটা অবস্থান্তর মৌল ছিল, ওইটা আমরা আলোচনা করছি। এরপর হচ্ছে আমাদের একটা চিত্র যদি দিয়ে দেয়, টেবিল যদি দিয়ে দেয়, সেখান থেকে এক্স মৌলটা ওয়াই মৌলটা বা একটা প্রতীক দ্বারা আসলে কোন মৌলটাকে নির্দেশ করা হচ্ছে, এরকম বিষয়গুলো আমাকে যদি নির্ণয় করতে বলে। আচ্ছা, এটা দিয়ে আমাদের দুইটা এমসিকিউ আছে, আপনারা একটু খেয়াল করেন। বেরিলিয়াম, বেরিলিয়াম আমাদের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? বেরিলিয়াম, বেরিলিয়াম হইতাছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। আচ্ছা, তাহলে লিথিয়ামের পরে হচ্ছে বেরিলিয়াম। এখন বেরিলিয়ামের নিচে কারা? বেরিলিয়ামের নিচে কারা হবে? আচ্ছা, লিথিয়ামের নিচে হইতাছে লিনা, মানে সোডিয়াম। সোডিয়ামের পরেরটাই তো তাহলে হবে, সোডিয়ামের পরে কি? ম্যাগনেসিয়াম। বেরিলিয়ামের নিচে হইতেছে, এই যে আমরা পড়ছি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই মানে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, কাবাব মানে ক্যালসিয়াম সরিয়ে স্ট্রনসিয়াম বাটিতে রাখো। যাই হোক, ওখানে আরো দুই একটা মৌলা আছে। তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এরকম টেকনিক দিয়ে আমাদের মনে রাখতে হবে। তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ভ্যানাডিয়াম, রুবিডিয়াম। যাই হোক, এই বিষয়গুলো আমরা মনে রাখলাম। তাহলে আমার এক্সটা আমাদের কি হইতাছে? এক্স, তাহলে আমাদের এক্স হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। এখানে আমাকে বলছিল এক্স মৌলটি, এক্স মৌলটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। এখন ম্যাগনেসিয়াম জিনিসটা কি, এটা কেন ব্যবহৃত হয়, এখন এগুলো আমাদের বিভিন্ন ধর্ম সম্পর্কে এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন মাটিতে যৌগ হিসাবে পাওয়া যায়, ম্যাগনেসিয়ামকে মাটিতে যৌগ হিসাবে পাওয়া যায়, এই কথাটা সঠিক। এরপর হচ্ছে ওয়াই অপেক্ষা কম সক্রিয়। দেখেন, আকারে ওয়াই অপেক্ষা বড়, আকারে ওয়াই অপেক্ষা বড়। আচ্ছা, যত নিচের দিকে যাবে তত আকার বাড়বে না। আমি ক নাম্বার আর ছোট ক নাম্বারে কি কইছে আমি বুঝি না, অনেকেই বুঝবেন না, কিন্তু খ নাম্বারটা কিন্তু বোঝার কথা। আমি আকার সম্পর্কে আপনাদেরকে বলছি। আকারটা ছিল আমাদের হচ্ছে
একই পর্যায়ে যখন উপর দিক থেকে যত নিচের দিকে যাওয়া যাবে তত হচ্ছে আমার আকার বৃদ্ধি পাবে। তাহলে এক্স এর তুলনায় আমার ওয়াই এর আকারটা কি হবে, বড় হবে না? এক্স এর তুলনায় ওয়াই এর আকারটা বড় হবে, কিন্তু তারা বলছে এক্স এর আকারটা হইতেছে ওয়াই এর তুলনায় বড়। তাহলে এই কথাটাকে সঠিক বলছে না মিথ্যা বলছে? 2 নাম্বারটা হচ্ছে মিথ্যা বলছে। 2 নাম্বার যে কয় জায়গায় আছে অপশনে ওই কয়েকটা ভুল হবে। তাহলে 1 এবং 3 হচ্ছে আমাদের সঠিক। এটা আমাদের রোমান সংখ্যার একটা ম্যাথ ছিল। এরপর হচ্ছে আমাদের যে জেড প্রতীকটা দিছে, এই জেড প্রতীকটা দিয়ে আমাকে কোন মৌলটাকে বোঝানো হচ্ছে? আমি তো আপনাদেরকে বললাম যে এক্স হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম আর ওয়াই হচ্ছে আমাদের কাবাব মানে ক্যালসিয়াম। এটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামকে নির্দেশ করছে। এটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম। জেড হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়ামকে বোঝানো হচ্ছে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। এই স্ক্যান্ডিয়াম মৌলটা পর্যায় সারণীর কোথায় অবস্থিত? আচ্ছা, এখন আসেন আপনাদেরকে একটা জিনিস বুঝাই। জিনিসটা হচ্ছে আপনি একটা ইলেকট্রন বিন্যাস করলেন, ইলেকট্রন বিন্যাস করে শেষ ইলেকট্রনটা যদি আমাদের কি হয়, এস এবং ডি অরবিটালে যদি যায়, এস এবং ডি অরবিটাল, শেষ ইলেকট্রনটা যদি আমাদের এস এবং ডি অরবিটালে যদি যায়, তাহলে উপরে যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটার যোগফল হবে আমাদের গ্রুপ নাম্বার। এই দুটার যোগফলই হবে আমাদের গ্রুপ নাম্বার। আর হচ্ছে এস এবং পি অরবিটালে যদি যায় তাহলে এস এবং পির যোগ করে তার সাথে 10 যোগ করতে হয়। এগুলো আপনারা পড়ছেন আমি জানি, তো ওইগুলো আমি শুধু একটু রিপিট করতেছি। তাহলে এস এবং পি তে যদি যায় তাহলে এস এবং পির পাওয়ার যোগ করে তার সাথে আমার এক্সট্রা যোগ করতে হবে। কেন 10 আসে সেটা কিন্তু আমার বলার প্রয়োজন নাই, ওইটা আপনারা জানেন। 10 কেন আসে, 10টা আমরা এক্সট্রা কেন যোগ করি সেই জিনিসটা কিন্তু আপনারা জানেন। আর যেটা আমি একটু বলতে চাই তাহলে আমার একটু সময় লাগবে, যাই হোক ওইটা বলার প্রয়োজন নাই। আর যদি শুধু এস এ থাকে তাহলে এস এর যে পাওয়ার ওইটাই হবে আমাদের গ্রুপ নাম্বার। আর পর্যায় সারণীতে এখানে এই যে একটা সংখ্যা করে থাকে না, প্রত্যেকটা অরবিটাল এস পি ডি এফ এগুলো হচ্ছে অরবিটাল। অরবিটালের আগে যে সংখ্যাগুলো থাকবে 1 2 3 4 এগুলো থাকে, সর্বশেষ আমরা কোন সংখ্যাটা পাইতেছি? 3 নম্বর মানে 3 নম্বর পর্যায়, 4 পয়েন্ট আমাদের 4 নম্বর পর্যায়। তো আসেন স্ক্যান্ডিয়াম আমি একটু দেখি। স্ক্যান্ডিয়াম যেটা আমাদের জেট মৌল, জেট হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম মানে এসসি, এটা আমাদের 21। এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে সেটা আমাদের আসলে কোন পর্যায় এবং কোন গ্রুপে অবস্থিত সেটা আপনাকে বের করতে বলছে। দেখেন তো এখন মিলছে কিনা। তাহলে মিলছে কি আমাদের 1:2 2:2 2p6 3:2 3p6 4:2 3d1 দেখি। হ্যাঁ, 2 2 4 4 আর 6 10 10 আর 2 12 12 আর 6 18 18 20 আর 1 21। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের এটা। দেখেন আমি বলছিলাম যদি ইলেকট্রনগুলো যদি শেষের দিকে যদি আমার এস এবং ডি অরবিটালে যদি যায়, এই দুটার যে পাওয়ার, এই দুটা পাওয়ার যোগ করলেই আমাদের গ্রুপ নাম্বার পাওয়া যাবে। তাহলে গ্রুপ কত নাম্বার গ্রুপ? এটা 3 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপ হইতেছে না, 2 এবং 1 যোগ করব, 2 এবং 1 যোগ করলে হয় এস এবং ডি তে গেছে, এস এবং ডি তে যেহেতু গেছে এই কারণে 2 এবং 1 যোগ করলে আমাদের গ্রুপ নাম্বার পাওয়া যাবে। তাহলে গ্রুপ কত? 3। গ্রুপ 3। এরপর যে পর্যায়, সর্বশেষ ইলেকট্রনটা কত নাম্বার সংখ্যা পর্যন্ত গেছে? 4 নম্বর। তাহলে পর্যায় হইতাছে 4। তাহলে 4 নাম্বার পর্যায় 3 নাম্বার গ্রুপ, 4 নাম্বার পর্যায়ের 3 নাম্বার গ্রুপে হচ্ছে এই মৌলটা অবস্থিত। তাহলে একটা মৌল কোন জায়গায় অবস্থিত সেটা আপনাদেরকে এরকম বলবে।
এরপরে আসতে হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। আমি বলছিলাম যে সামনে আসলেই আমি আলোচনা করে দিব, তো এখন আসছে। তাহলে আমরা আকার সম্পর্কে বলছি, আমরা অনেক কিছু সম্পর্কে কিন্তু আপনাদেরকে বলতেছি। তাহলে এখন আমরা যাব হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতা আপনারা একটু বুঝেন। তড়িৎ ঋণাত্মকতাটা হচ্ছে একই পর্যায়ে যখন আমি বাম দিক থেকে ডান দিকে গেলাম, একই পর্যায়ের আমি কি করলাম, বাম দিক থেকে ডান দিকে গেলাম, তত হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মানটা বৃদ্ধি পাবে। তত তড়িৎ ঋণাত্মকতার মানটা কি হবে, বৃদ্ধি পাবে। আর হচ্ছে যত ডান দিক থেকে বাম দিকে আসা যাবে তত তড়িৎ ঋণাত্মকতার মানটা হ্রাস পাবে। তাহলে আমাদের দেখতে হবে, এখানে আপনাকে বলছে যে কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে কম, সোডিয়াম, সালফার, ক্লোরিন, ফসফরাস। সোডিয়াম, সালফার, ক্লোরিন, ফসফরাস। এখন আপনারা এই চারটা যদি আপনারা একটু পর্যায় অনুযায়ী সাজান, সর্ব বামে আচ্ছা সোডিয়াম, এরপরে যাব হচ্ছে আমাদের ফসফরাস, এরপরে সালফার, এরপর হচ্ছে ক্লোরিন। এ হচ্ছে আমাদের ধারা, এটা আমাদের ক্রম, কারণ এটা হচ্ছে আমাদের এই সিরিয়ালে গেছে। যাই হোক, এই যে ডান দিক বাম দিক থেকে তো ডান দিকে গেছে, সর্ব ডানে আছে আমাদের ক্লোরিন। তো আমাদের বলছে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মকতার মানটা কত, সেটা হবে সোডিয়ামের জন্য, কারণ সোডিয়াম সব থেকে বামে আছে। সব থেকে বামে যে থাকবে তার তড়িৎ ঋণাত্মকতার মানটা সব থেকে কম হবে। আর এখানে ক্লোরিন সব থেকে ডানে আছে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা সব থেকে বেশি হবে। আশা করি তড়িৎ ঋণাত্মকতাটা আমরা পারবেন। তাহলে আপনার এখানে অ্যান্সার হবে সোডিয়াম। তাহলে এখানে অ্যান্সার হবে সোডিয়াম। আচ্ছা, এটা আপনাদের আচ্ছা, এখন এখানে কয়েকটা মৌল আছে, এখানে এখন কয়েকটা প্রশ্ন আছে, এগুলো আপনাদেরকে আমি একটু বললে আপনারা পারবেন। আর এই যে আমার বিষয়গুলো অলরেডি কিন্তু অনেকগুলো টাইপ, মানে অনেকগুলো টপিক আমাদের আলোচনা হয়ে গেছে। এই কয়েকটা আলোচনা যদি আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনারা আসলে অনেকগুলো পারতেছেন। 23 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, পারমাণবিক সংখ্যা 23। বলেন তো এই 23 এটা কার পারমাণবিক সংখ্যা? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম ভি, ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। এখন এই যে 23, এটা ভ্যানাডিয়াম আমাকে বলছে যে এই 23 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কোনটি? পর্যায় সারণীতে অবস্থান কোনটি মানে এই ভ্যানাডিয়াম মৌলটা কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত, কোন পর্যায়ের কত নাম্বার গ্রুপে এই মৌলটা অবস্থিত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এটা বের করার জন্য আমি কি করব, ইলেকট্রন বিন্যাস করব। সহজ হিসাব, আসেন ইলেকট্রন বিন্যাস করি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d3 2 2 4 8 7 10 8 2 12 12 8 18 8 2 20 8 3 23 মিলছে। এবার দেখেন যেহেতু এস এবং ডি তে গেছে, এস এবং ডি তে যদি যায় তাহলে এদের যে ইলেকট্রন সংখ্যা মানে উপরের যে সংখ্যাগুলো থাকবে ওই দুইটা আমি যোগ করব, তাহলে কত হয়? 5 হয়। এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। কত নাম্বার গ্রুপে অবস্থিত? 5 নাম্বার গ্রুপ। আর সর্বশেষ কত সংখ্যা পর্যন্ত গেছে? 4 নম্বর। তো 4 নাম্বার পর্যায়, পর্যায় হইতাছে 4 আর গ্রুপ হইতাছে 5। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম বিভিন্ন এখন যে কোনো মৌলদিক আপনাদেরকে 1 থেকে 30 এই মৌলগুলোই আপনাদেরকে দিবে, এর বাইরে কোনো কিছু দিবে না। যদি এস এবং ডি তে যদি যায় তাহলে এদের যে ইলেকট্রন সংখ্যাগুলো মানে উপরে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো যোগ করলে আমরা গ্রুপ পাবো। আর হচ্ছে আমাদের যদি মানে যে সংখ্যাগুলো পর্যন্ত পৌঁছাবে ওইটা হবে আমাদের পর্যায়। আর যদি এস এবং পি তে যদি যায় তাহলে হচ্ছে আমাদের এস এবং পির যে পাওয়ারগুলো আছে ওইগুলো আমরা যোগ করে তার সাথে 10 যোগ করব। তাহলে 10 যোগ করলে যে রেজাল্টটা আমাদের পাওয়া যাবে
সেটা হবে আমাদের গ্রুপ নাম্বার, আর সর্বশেষ যে সংখ্যাটা পাবে সেটা হবে আমাদের পর্যায় নম্বর। এরপর হচ্ছে কোন মৌলটির আকার বড়? আকার সবথেকে বড় কার? এখানে দিচ্ছে কার্বন, এরপর দিচ্ছে অক্সিজেন, এরপর হচ্ছে নাইট্রোজেন, এরপর হচ্ছে বোরন। দেখেন বোরন, কার্বন, আগে নাইট্রোজেন আগে লিখি, এখানে হচ্ছে নাইট্রোজেন, আর ওইটা বুঝা দিই। তাহলে দেখেন আমি কিন্তু এই চারটা মৌলকে অলরেডি সাজিয়ে ফেলাইছি, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এখন এটা হচ্ছে আমাদের আকার কোনটা সব থেকে, কি বলছে, আকার সব থেকে বড় কার? আকার সব থেকে বড় কার হবে? আমি বলছিলাম যে যে সব থেকে বামে অবস্থান করবে, যে সব থেকে বামে অবস্থান করবে তার সব থেকে বেশি, এবং ধাপে ধাপে যত ডান দিকে যাবে তত আস্তে আস্তে কমবে। সব থেকে বামে অবস্থান করতেছে বোরন, বোরন সব থেকে বামে অবস্থান করতেছে, এ কারণে বোরনের আকার হচ্ছে সব থেকে বড়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে এক্স একটা মৌল দেওয়া আছে, কিন্তু এটা আমাকে বলে না এটা কি, কিন্তু পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 24। তাহলে এক্স মৌলটা কি হবে আমাদের? আপনারা যারা আমাদের যে পদার্থের গঠন অধ্যায়টা, ওই যে অধ্যায় 3, এটার এমসিকিউ সলভ যারা করছেন তারা অবশ্যই এতটুকু শুনছেন আমার কাছ থেকে যে নিচের যেটা থাকবে ওটা আমাদের পারমাণবিক সংখ্যা নির্দেশ করে। নিচে যে সংখ্যাটা লেখা আছে তার মানে 24 দ্বারা আমাদের পারমাণবিক সংখ্যা নির্দেশ করতেছে। আর পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের কি, এই 24 কার? এটা হচ্ছে ক্রোমিয়াম। এক্স মৌলটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম। এই ক্রোমিয়াম এটা পর্যায় সারণীর কোথায় অবস্থান করে? এটাকে করে দেওয়া লাগবে। এটা আপনারা ইলেকট্রন বিন্যাস করে দেখবেন যে কোথায় কি হইতে আছে। এটা অ্যান্সার হবে গ্রুপ 6 পর্যায় 4, এটা আসবে আমাদের অ্যান্সার। এটা আমাদের করে দেওয়ার প্রয়োজন নাই। এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কোন মৌলটা সব থেকে বেশি হবে? এখানে দেওয়া আছে নাইট্রোজেন, এরপর দেওয়া আছে হচ্ছে অক্সিজেন, এরপর হচ্ছে ক্লোরিন, আর হচ্ছে সালফার। সালফার আর হচ্ছে ক্লোরিন, এই চারটা আমাদের দেওয়া আছে। মানে পর্যায় সারণীতে যার নিচে অবস্থান হয়, অক্সিজেন নিচে না, আমাদের নাইট্রোজেনের নিচে হলো ফসফরাস, আর ফসফরাসের নিচে হচ্ছে আমাদের সালফার। সঠিক মনে আসতে সালফারটা ছিল এটা 17, এখানেই অবস্থান করবে। হ্যাঁ এখানেই দিই, আচ্ছা যাই হোক এখানেই দিলাম। এখন বলছে যে কার আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? আয়নীকরণ শক্তি কার বেশি হবে? মনে রাখবেন যে সব থেকে উপরে থাকবে, যে সব থেকে উপরে থাকবে তার হচ্ছে আয়নীকরণ শক্তিটা বেশি হবে। যত নিচের দিকে আসবে তত আয়নীকরণ শক্তিটা কম হতে থাকবে, তত আয়নীকরণ শক্তিটা কম হতে থাকবে। এখানে মনে হয় তারা একটু মিস্টেক করছে। নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, এটা ঠিক আছে, কিন্তু যখন তারা বাম দিক থেকে ডান দিকে যত যাবে, বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তিটা কি হয়? বৃদ্ধি পায়। তো তাই যদি বৃদ্ধি পায় তাহলে এটার তুলনায় এটা আর একটু ডান দিকে আসে, তাহলে এটা আমাদের, এটা এই দুটার তুলনায় এই দুটার বেশি, আবার এটার তুলনায় এটার বেশি, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। কিন্তু তারা এটাকে কেন জানি অ্যান্সার দিচ্ছে। শক্তি সব থেকে বেশি, শক্তি বেশি মানে যত ডান দিকে যাওয়া যাবে তত শক্তি কি হতে থাকবে? বেশি হতে থাকবে। তাহলে আমাদের অক্সিজেন হবে কারেক্ট অ্যান্সার। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অক্সিজেন। পর্যায় সারণীর বাম দিকে থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায়, তিনটা কথা বলছে এখানে।
আপনারা এখন পারবেন। একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে, তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এটা ঠিক আছে। আয়নীকরণ শক্তি কি হবে? বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, ডান দিক থেকে বাম দিকে গেলে হ্রাস পাবে। ঠিক আছে, এখানে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার কথা তারা বলছে। এরপর যে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, না তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় এটা বলা আছে, কিন্তু আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বৃদ্ধি পাবে। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, কিন্তু তারা বলছে হ্রাস পাবে। তাহলে এটা কি সঠিক হইলো? 2 নম্বর সঠিক না। এরপরে বলছে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, হ্যাঁ এটা আমাদের সঠিক। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আমি আর আগে বলছি যে ইলেকট্রন আসক্তি হচ্ছে বৃদ্ধি পায়। তার মানে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, তিনটাই হচ্ছে আমাদের বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে। একমাত্র আকার যেটা আছে, আকার হইতেছে আমাদের হ্রাস পাবে। আচ্ছা, এরপর আমাদের আয়ন দিয়ে দিচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমি কি বলছিলাম যে একই পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায়, বাম থেকে ডান দিকে গেলে আমাদের মানে ওই জিনিসটা ইলেকট্রন আসক্তিটা আকার আছে ওটা বৃদ্ধি পায়। আর হচ্ছে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে তত হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেওয়া আছে ফ্লোরিন মাইনাস আয়োডিন মাইনাস ক্লোরিন মাইনাস ব্রোমিন মাইনাস, সব থেকে নিচে আছে হচ্ছে আয়োডিন। তাহলে আয়োডিনের ইলেকট্রন আসক্তির মান সব থেকে মানে আকারটা সব থেকে বেশি হবে। আচ্ছা যাই হোক, আকারের ক্ষেত্রে আমাদের নিচের দিকে গেলে আকারটা বৃদ্ধি পায়। এখানে বলছে আকার সব থেকে বড় কার, আয়োডিন সব থেকে নিচে আছে, এই কারণে এটা হবে আমাদের সঠিক আনসার। এরপর হচ্ছে কোনটি ক্ষার ধাতু, কোনটা ক্ষার ধাতু, কোনটা মৃৎক্ষার ধাতু, আপনারা খুব সুন্দরভাবে বুঝেন। মনে রাখবেন যে হাইলিনাকেরও বিষাদ হবে ফ্রান্সে, হাইলিনাকেরও বিষাদ হবে ফ্রান্সে। তাহলে কয়টা হইলো? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই যে সাতটা, এর মধ্যে হাইড্রোজেন আপনি বাদ দিবেন। হাইড্রোজেন বাদ দিলে আর বাকি যে ছয়টা রইল আমাদের, ছয়টা কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই ছয়টাকে বলা হয় ক্ষার ধাতু। এই ছয়টা হচ্ছে ক্ষার ধাতু। এটা গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, গ্রুপ 1 এর যে সাতটা মৌল আছে, গ্রুপ 1 এর সাতটা মৌলের মধ্যে হাইড্রোজেন ব্যতীত বাকি 6টা মৌলকে ক্ষার ধাতু বলা হয়। তাহলে এই 6টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে যদি প্রশ্নের মধ্যে বলা থাকে যে কোনটি ক্ষার ধাতু। এরপর হচ্ছে মৃৎক্ষার ধাতু। গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, যে বিরিয়ানি মুগলাই কাপড় বাটিতে রাখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলা হইতেছে আমাদের কি মৃৎক্ষার ধাতু। আর হচ্ছে আমাদের ওই পাশ থেকে জানতে হবে হ্যালোজেন, যেগুলো লবণ উৎপাদনকারী, এগুলো হইতেছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ট্যারেসাইন। এই যে মৌলগুলো আছে এগুলো হইতেছে আমাদের হ্যালোজেন। এরপর হচ্ছে আমাদের নিষ্ক্রিয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। এগুলা হইতেছে আমাদের কি হবে? নিষ্ক্রিয়। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি ক্ষার ধাতু, নিচের কোনটি মৃৎক্ষার ধাতু, নিচের কোনটি হ্যালোজেন, নিচের কোনটি নিষ্ক্রিয়, এরকম, বা নিচের কোনটি নিষ্ক্রিয় নয়, নিচের কোনটি হ্যালোজেন নয়, নিচের কোনটি মৃৎক্ষার ধাতু নয়। এরকম বিষয়গুলো বিভিন্ন প্রশ্নের মধ্যে আসতে পারে। 27 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কোথায়? তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়, গ্রুপ 9। ক্রোমিয়াম মৌল পর্যায় সারণীতে অবস্থান কোথায়, মানে কোনটা কোথায় অবস্থান করতেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বারবার রিপিট হচ্ছে যে কোন মৌলটা কোথায় অবস্থান করতেছে। তাহলে এটা আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বের করতে পারি। এরপর হচ্ছে কোনটা ক্ষার ধাতু, কোনটা মৃৎক্ষার ধাতু, এরকম বিষয়গুলো আমাদের জানতে হবে। এছাড়া আমাদের কিছু ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের অনেক আসে, কারণ আমাদের যে এই অধ্যায়টা আমাদের সম্পূর্ণ অধ্যায় আমাদের রিডিং পড়তে হবে। যেমন পর্যায় সারণীতে মৌল কয়টা,
পর্যায় সারণীতে মৌল হচ্ছে 118টা। পর্যায় সারণীকে কিসের উপর ভিত্তি করে সাজানো হয়েছে? ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। এর মধ্যে গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে আছে আমাদের 18টা। পর্যায় কয়টা? 7টা। তো এরকম বিভিন্ন বিষয় আছে আমাদের, এরকম অনেক বিষয় আছে যেগুলা পর্যায় সারণীতে নতুন করে 4টা মৌল অ্যাড করা হয়েছে। সেটা কত সালে? 2016 সালে। 2016 সালের আগে আমাদের কি ছিল না? 118টা মৌল ছিল না, ওখানে ছিল 114টা। 2016 সালে এসে আমাদের 4টা মৌল অ্যাড করা হয়েছে। যাই হোক, এরকম বিভিন্ন ইনফরমেশন এখানে আছে। 4টা মৌল দিয়ে বলছে কোনটার আয়নীকরণ শক্তি বেশি, কোনটার আসক্তি কম, কোনটা সক্রিয়, কোনটা নিষ্ক্রিয়, এরকম বিভিন্ন বিষয় আপনাদের এখানে দিচ্ছে। একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে আপনাকে বলছে কোন গ্রুপে কয়টা করে মৌল আছে, কোন পর্যায়ে কয়টা করে মৌল আছে। তাহলে কোন পর্যায়ে কয়টা করে আছে, কোন গ্রুপে কয়টা করে আছে। যেমন গ্রুপ 1 এর কথা যদি বলি, গ্রুপ 1 আমার আছে 7টা, গ্রুপ 2 আছে আমার 6টা, আবার গ্রুপ 3 আছে হচ্ছে আমার, গ্রুপ 3 এর সব থেকে বেশি, গ্রুপ 3 আছে হচ্ছে আমার 32টা। গ্রুপ 3 আছে আমার 32টা, গ্রুপ 4 আছে 4টা, গ্রুপ 5, 6, 7, 8, 9, 10 এগুলোর মধ্যে আমার 4টা করে আছে। আমার যখন আমাদের গ্রুপ 11, 12, 13, 14, 15 এগুলোর ক্ষেত্রে আমার 6টা করে আছে। এরপর হচ্ছে আমার গ্রুপ 18তে আছে হচ্ছে আমার এরকম 7টা আছে। আবার পর্যায়ের ক্ষেত্রে আমার 1 নম্বর পর্যায়ে আছে 2টা, 2 নম্বর পর্যায়ে আছে 8টা, 3 নম্বর পর্যায়ে 8টা, 4 নম্বর পর্যায়ে 18টা, 5 নম্বর পর্যায়ে 18টা, 6 নম্বর পর্যায়ে আছে 32টা, 18 নম্বর পর্যায়ে আছে 32টা। এরকম দেখেন, আমার কিন্তু একদম মুখস্থ কোন পর্যায়ে কয়টা আছে, কোন গ্রুপে কয়টা আছে। এরকম বিষয়গুলো আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এরকম যে কোনটা মানে কোন গ্রুপে কয়টা করে মৌল আছে বা কোন গ্রুপের নাম কি। গ্রুপ 1 হইলে ক্ষার ধাতু, গ্রুপ 2 মানে মৃৎক্ষার ধাতু, গ্রুপ 17 মানে হ্যালোজেন, গ্রুপ 18 মানে নিষ্ক্রিয়। তাহলে আপনাদেরকে আমি যে বিষয়গুলো দেখাইছি, এই বিষয়গুলো যদি আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন, এবং অনেক কিছু আমি আলোচনা করছি। তাহলে আপনারা খুব সুন্দরভাবেই এই পর্যায় সারণীর এই অধ্যায়টা খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন। তো সবাই ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নেন। আমরা ধাপে ধাপে যে ক্লাসগুলো দিতেছি এই ক্লাসগুলো ঠিক মতো করেন, এবং বিভিন্ন মডেল টেস্ট দেন, নিজেকে একটু যাচাই করেন। তো এইভাবে নিজেকে একটু গোছালো করার চেষ্টা করেন। আর আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।